আজকে ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিফেক্ট অফ এ ক্রিস্টাল স্ট্রাকচার, অর্থাৎ সলিডগুলো যে ক্রিস্টালাইন স্ট্রাকচার আমাদের, হ্যাঁ, সেই তোমরা হয়তো গল্প পড়েছো যে লক্ষিন্দরের বাসর ঘর ছিল লোহার, কিন্তু সেখানেও একটা ফুটো ছিল, যে ফুটো দিয়ে সাপ ঢুকেছিল। বেহুলার গল্প তোমরা বাংলা সাহিত্যের ইতিহাসে পড়ে থাকবে। তাই এত শক্তপোক্ত সলিডের স্ট্রাকচারেও অনেক রকমের ডিফেক্ট থেকে যায় আর কি। পুরো আইডিয়াল জিনিস বানানো খুব কঠিন। তো এই ডিফেক্টের কতগুলো দিক, সবগুলো আমরা আলোচনা করি না হায়ার সেকেন্ডারিতে, সামান্যই আলোচনা করি। ডিফেক্টগুলোকে প্রথমে বলি, আমরা তিনটে ভাগে ভাগ করি। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, বিন্দু ঘটিত ত্রুটি। পয়েন্ট ডিফেক্ট, বিন্দু ঘটিত ত্রুটি। দু নম্বর হচ্ছে লাইন ডিফেক্ট। রেখা ঘটিত ত্রুটি। তিন হচ্ছে প্লেন ডিফেক্ট। তল ঘটিত ত্রুটি। এই তিন রকম ত্রুটির মধ্যে আমাদের হায়ার সেকেন্ডারি ক্লাসে আছে কেবলমাত্র পয়েন্ট ডিফেক্টটা। এইটা লাইন ডিফেক্ট বা প্লেন ডিফেক্ট নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, ঠিক আছে? সুতরাং আমরা এই আলোচনাগুলোকে হায়ার সেকেন্ডারি আমাদের ক্লাস থেকে বাদ দেব। আমরা কেবল বিন্দু ঘটিত ত্রুটি নিয়ে আলোচনা করব। আমাদের পয়েন্ট ডিফেক্ট আমি বললাম আমাদের আলোচনার বিষয়। পয়েন্ট ডিফেক্ট গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। লেখা আছে দেখবে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট আর ইমপিউরিটি ডিফেক্ট। নামগুলোকে একটু এক্সপ্লেন করি। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, যে ডিফেক্টের ফলে ক্রিস্টালের মূল যে ফর্মুলা তার কোনো পরিবর্তন হয় না। ধরো NaCl একটা ক্রিস্টাল, এর মধ্যে এই ডিফেক্টটা আছে। কোন ডিফেক্টটা আছে? স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। ডিফেক্টটা থাকবে স্ট্রাকচারের মধ্যে, কিন্তু NaCl ক্রিস্টালের ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। ফর্মুলা কিভাবে তৈরি হয়? ক্যাটায়ন অ্যানায়নের রেশিও থেকে তৈরি হয়। সেই ফর্মুলার কোনো চেঞ্জ হবে না, তাহলে তাকে বলে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। তার মানে এই ধরনের ডিফেক্টের ফলে ক্রিস্টালের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের রেশিও তার কোনো চেঞ্জ দেখা যাবে না। আর একটা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। ক্রিস্টালের যে ডিফেক্টের জন্য ক্রিস্টালের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নের যে রেডিয়াস, যে ক্যাটায়ন অ্যানায়নের যে রেশিও, সেই রেশিওটা চেঞ্জ হয়ে যায়, যার প্রভাব পড়ে গিয়ে তার ফর্মুলার মধ্যে, সেটাকে বলে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আর ইমপিউরিটি ডিফেক্টের মধ্যে সম্পূর্ণ আলাদা। ইমপিউরিটি ডিফেক্ট মানে বাইরে থেকে কোনো পদার্থ চলে আসে, এসে উপস্থিত আয়নগুলোকে হটিয়ে তার জায়গা করে নেয়, কিছুটা ডোপিং এর মতো ব্যাপার, বাইরে থেকে চলে আসে। তা আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। স্টয়চিওমেট্রিক ডিফেক্টকে আবার তুমি দুটো ভাগে ভাগ করতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট, শূন্যতা জনিত ত্রুটি, বাংলায় বলে ভ্যাকেন্সি ডিফেক্ট। শূন্যতা জনিত ত্রুটি। আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট।
ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এখানে কোনো ভ্যাকেন্সি তৈরি হয় না, কোনো ফাঁকা জায়গা তৈরি হয় না, কিন্তু আয়ন্সগুলো তাদের পজিশনে ঠিক মতো থাকে না। ভ্যাকেন্সি ডিফেক্টকেও আমরা এরকম বলে থাকি, এর তারও নাম আছে ইন্ট্রিনসিক ডিফেক্ট। ইন্ট্রিনসিক মানে সহজাত, স্বাভাবিক প্রবণতা, যেটা মানে এরকম ঘটেই থাকতে পারে। ইন্ট্রিনসিক ডিফেক্ট বা থার্মোডাইনামিক ডিফেক্ট, মানে অনেক সময় হিট করলেও এরকম ডিফেক্ট দেখা যায়। থার্মোডাইনামিক ডিফেক্ট, ইন্ট্রিনসিক ডিফেক্ট আর থার্মোডাইনামিক ডিফেক্ট। সহজাত, স্বাভাবিক প্রবণতায় হিট করলে যদি হয়, উত্তাপ বাড়া কমাতে এই ধরনের ডিফেক্ট দেখা যায়। কিরকম আমি বলি, ইন্টারস্টিশিয়াল ডিফেক্টটাই পরে আসছে, আগে ভ্যাকেন্সি ডিফেক্টটা একটু বলে নিই। ধরো ক্রিস্টালের মধ্যে এরকম ক্যাটায়ন অ্যানায়ন গুলো পরপর সাজানো আছে নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট মেনে। সরি, এখানে এ মাইনাস হবে, এম প্লাস, এ মাইনাস, এরকম চলতে চলতে এখানে কি হওয়া উচিত ছিল, এম প্লাস। এই জায়গাটা হঠাৎ ফাঁকা দেখা গেল, নাই, যেটা থাকার কথা ছিল সেটা নাই। এম প্লাস ওখান থেকে অ্যাবসেন্ট, এবং ধরে নাও এখান থেকে এ মাইনাস অ্যাবসেন্ট, অর্থাৎ গোটা ক্লাসের গঠন ঠিক আছে, কেবল একটা একটা করে ফাঁকা জায়গা, কোথাও থেকে ক্যাটায়ন উধাও হয়ে গেছে, কোথাও অ্যানায়ন উধাও হয়ে গেছে, ওই জায়গাগুলো ফাঁকা করে রেখে দিয়ে গেছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। এখন ভ্যাকেন্সি ডিফেক্টের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যতগুলো ক্যাটায়ন যাবে ততগুলোই অ্যানায়ন যাবে, ফলে ক্যাটায়ন অ্যানায়নের রেশিওটা সমান থাকবে সবসময়। এই ধরনের ডিফেক্ট দেখা দিলেও ক্যাটায়ন অ্যানায়নের রেশিও অনুপাত সমান থাকবে এবং চার্জও একই থাকবে। একটা এম প্লাস একটা এ মাইনাস যদি চলে যায়, তাহলে একটা ক্যাটায়ন কমলো একটা অ্যানায়ন কমলো, রেশিওটা একই থাকবে। এবং ক্যাটায়নের টোটাল যা চার্জ, অ্যানায়নের টোটাল যা চার্জ, সেটাও একই থাকে। কিন্তু দুটো আয়ন কমে গেল তো মাসটা কমে যায়, ভরটা কমে যায়, ভরটা কমে যাওয়ার ফলে ডেনসিটিটা কমে যায়। বুঝতে পারলে? তো কি ধরনের যৌগে এইরকম ডিফেক্ট দেখা যায়, একটা নাম আছে, এটাকে স্কটকি ত্রুটি বলে, বিজ্ঞানীর নামে আর কি, এসসি স্কটকি ত্রুটি, স্কটকি ডিফেক্ট। একে বলে স্কটকি ডিফেক্ট। বুঝতে পেরেছ? তাহলে স্কটকি ডিফেক্টের ফলে কি হয়, সেম নাম্বার অফ ক্যাটায়ন এবং অ্যানায়ন রিমুভড হয়, তাতে করে স্টয়চিওমেট্রির কোনো চেঞ্জ হয় না, চার্জ রেশিও একই থাকে, তবে ডেনসিটি কমে যায়, মাসটা কমে যায়, ডেনসিটি কমে যায়। কি ধরনের, কেমন পদার্থের ক্ষেত্রে স্কটকি ডিফেক্ট দেখা যায়? সাধারণত যে সমস্ত কম্পাউন্ডে ক্যাটায়ন এবং অ্যানায়নের
যে আকার সাইজ সেটা রিলেটিভলি একই থাকে, সমানই থাকে, একই রকম থাকে, সেখানেই এই ধরনের ডিফেক্ট আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো কথাটা? সেখানেই এই ধরনের ডিফেক্ট আমরা দেখতে পাই, যেখানে ক্যাটায়ন অ্যানায়নের সাইজের যে রেশিও সেটা মোটামুটি একই থাকে, কাছাকাছি, সমান হতে হবে তা না। তোমাদের যে অ্যালকালি মেটাল আছে গ্রুপ 1-এ, তাদের যে হ্যালাইড যৌগ, তাতে এই ধরনের ডিফেক্ট খুব দেখা যায়। NaCl, KCl, হ্যাঁ, এই ধরনের কম্পাউন্ড, CHCl, এই ধরনের কম্পাউন্ডে স্কটকি ডিফেক্ট খুব দেখা যায়। এবার আসি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, আন্তঃস্থানজনিত ত্রুটি। আন্তঃস্থানজনিত ত্রুটি কি জিনিস জানো? এইভাবে এই তো ক্রিস্টাল, সবই ঠিকঠাক আছে, কেউ জায়গা ছেড়ে পালিয়ে বেরিয়ে যায়নি। কেবল ধরো এই M+টা এখানে না থেকে, এটা ক্যাটায়নের ক্ষেত্রে ঘটে বেশি, সে নিজের জায়গায় না থেকে এরকম ফাঁকা জায়গাটা গিয়ে হাজির হয়েছে। এই ক্যাটায়নটা নিজের জায়গায় না থেকে সেই ফাঁকা জায়গাটায় গিয়ে হাজির হয়েছে। ক্যাটায়নটা তাহলে কেলাস থেকে পালিয়ে যায়নি, খালি না যাওয়ার জন্য এর মাসও কমবে না, এবং স্টয়চিওমেট্রিতেও কোনো তফাৎ হবে না, কারণ সবই তো আছে, কেবল যার যেখানে থাকার কথা ছিল তাদের মধ্যে কেউ কেউ সেখানে নেই, অন্য জায়গাতে আছে। এই ধরনের ডিফেক্টের একটা নাম আছে, এটাকে ফ্রেঙ্কেল ডিফেক্টও বলে। এটাকে ফ্রেঙ্কেল ডিফেক্টও বলে। ফ্রেঙ্কেল ডিফেক্টের ফলে মাসের কোনো চেঞ্জ হয় না, ডেনসিটির কোনো চেঞ্জ হয় না। তাহলে কারা ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায়? যেখানে ক্যাটায়নগুলো সাইজে ছোট, অ্যানায়নের চাইতে সাইজে ছোট না হলে সেই মাঝের জায়গাটায় ঢুকতে পারবে না, তাদের ক্ষেত্রেই ফ্রেঙ্কেল ডিফেক্ট বেশি দেখা যায়। AgCl, AgBr, AgI, এরা তোমার ফ্রেঙ্কেল ডিফেক্ট বেশি দেখায়। ক্যাটায়নগুলো অ্যানায়নের চাইতে সাইজে ছোট। তাহলে স্কটকি ডিফেক্ট কারা বেশি দেখায়? যেখানে ক্যাটায়ন অ্যানায়নের সাইজ মোটামুটি একই রকম। ফ্রেঙ্কেল ডিফেক্ট কারা দেখায়? যেখানে ক্যাটায়নের সাইজ অ্যানায়নের চাইতে ছোট। এর মধ্যে একটা জিনিস আমি বলে দিই, AgBr কিন্তু এমন একটা ক্রিস্টাল যা একই সাথে স্কটকি ডিফেক্টও দেখায়, ফ্রেঙ্কেল ডিফেক্টও দেখায়। এটা কোশ্চেন করতে পারে যে এমন একটা যৌগের নাম করো যেটাতে একই সঙ্গে স্কটকি ত্রুটিও দেখা যায়, ফ্রেঙ্কেল ত্রুটিও দেখা যায়। আমি বলবো AgBr হচ্ছে সেই যৌগ যাতে স্কটকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি দুটোই দেখা যায়। এটার মধ্যে ডিস্টিংগুইশ করতে দিতে পারে, তুমি ওই পয়েন্টগুলো ধরে করবে। স্কটকি ত্রুটির ফলে ডেনসিটি কমে, ফ্রেঙ্কেল ডিফেক্টের ডেনসিটি কমে না। স্কটকি ডিফেক্ট তাদেরই দেখা যায় যেখানে ক্যাটায়ন অ্যানায়নের সাইজ মোটামুটি এক। ফ্রেঙ্কেল ডিফেক্ট সেখানেই দেখা যায় বেশি করে যেখানে তোমার ক্যাটায়নের সাইজটা ছোট। হ্যাঁ, এইভাবে তোমরা ডিস্টিংগুইশ করতে পারো দুটোর মধ্যে। তো এইগুলো হচ্ছে প্রধানত আমাদের স্টয়চিওমেট্রিক ডিফেক্টের মধ্যে পড়ে। এরপর আমরা আসবো কি নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। প্রথমে বলি এটা
নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টের মধ্যে আমরা এসেছি। সুতরাং এই ধরনের ডিফেক্টের ফলে ক্রিস্টালের কিন্তু ফর্মুলা চেঞ্জ হয়ে যায়। তোমরা 11 ক্লাসে বার্থেলেডীয় যৌগ পড়ে থাকতে পারো। বার্থেলেডীয় কম্পাউন্ড আর ডাল্টনের কম্পাউন্ড। ডাল্টনের কম্পাউন্ড মানে যেখানে অ্যাটমগুলো সিম্পল হোল নাম্বার রেশিওতে কম্বাইন করে কম্পাউন্ড তৈরি করে, যেমন Fe2O3। আয়রন আর অক্সিজেন 2:3 রেশিওতে যুক্ত হয়েছে। FeO 1:1 রেশিওতে যুক্ত হচ্ছে। সিম্পল হোল নাম্বার রেশিওতে যুক্ত হচ্ছে যেখানে, সেটাকে আমরা বলছি ডাল্টনীয় যৌগ। কিন্তু সবসময় এরকম ঘটে না। কখনো কখনো আমরা দেখি যে সিম্পল হোল নাম্বার রেশিওতে একজন আরেকজনের সঙ্গে যুক্ত হতে পারে না, ফলে তাদের স্টয়চিওমেট্রি চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো Cu1.7S কপার সালফাইড। কপার সালফাইড আমরা জানি CuS হতে পারে, ঠিক আছে, সিম্পল হোল নাম্বার রেশিওতে, কিন্তু এখানে সিম্পল হোল নাম্বার রেশিও থাকলো না। Fe.88O সিম্পল হোল নাম্বার রেশিওতে থাকলো না। বোঝা যাচ্ছে কথা? তাহলে সিম্পল হোল নাম্বার রেশিওতে না থেকেও কোনো কোনো যৌগ তৈরি হয়। সেগুলো কেন তৈরি হয়? সেগুলো হচ্ছে এই ডিফেক্টের কারণে, কেলাসের মধ্যে ডিফেক্টের কারণে এই যৌগটা তৈরি হয় এই ধরনের। তো সেটা এদেরকে নন স্টয়চিওমেট্রিক, মানে এই ধরনের ডিফেক্টের ফলে ফর্মুলাটাই পাল্টিয়ে যাবে তোমার। এই ডিফেক্টকে দুই ভাগে ভাগ করেছে দেখো। একটাকে বলছে মেটাল এক্সেস ডিফেক্ট। মেটাল এক্সেস ডিফেক্ট মানে কি? ধরো ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলেই তো কম্পাউন্ডটা। ক্যাটায়ন হচ্ছে মেটাল, অ্যানায়ন হচ্ছে নন মেটাল। এবার কোনো কারণে নন মেটাল তার জায়গা থেকে পালিয়ে গেছে, চলে গেছে কোনো কারণে, তাহলে ক্যাটায়ন বেশি হয়ে গেছে। ক্যাটায়ন বেশি হলে সমস্যাটা কোথায়? এক তো ফর্মুলা পাল্টে যাবে, সেটা যাই আমি দেখালাম, রেশিওটা পাল্টে যাবে। দুই হচ্ছে চার্জ ইমব্যালেন্স হয়ে যাবে। ক্যাটায়নের চার্জকে তো অ্যানায়ন স্টেবিলাইজ করে, কিন্তু এক্ষেত্রে অ্যানায়ন বেরিয়ে গেলে সে চার্জকে নিউট্রালাইজ করবে কে? এখন চার্জটা নিউট্রালাইজ হয় অ্যানায়ন যাওয়ার সময়তেই, বা অন্য কোনো উপায়ে, অ্যানায়ন যাওয়ার সময়তে ঠিক বলা ঠিক না, নানান উপায়ে একটা অ্যানায়ন নেগেটিভ চার্জ চলে আসে। নেগেটিভ চার্জ চলে আসার জন্য চার্জ ব্যালেন্সটা হয়ে যায়, কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে রেশিও, সেই রেশিওতে আর সিম্পল হোল নাম্বার রেশিওতে মেলানো যায় না। যেমন ধরো তুমি সোডিয়াম ক্লোরাইড এই ক্রিস্টালটাকে হিট করছো সোডিয়াম ভেপারের প্রেজেন্সে। সোডিয়ামের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইড কেলাসকে তুমি উত্তপ্ত করছো। সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল মানে Na+Cl- পরপর রয়েছে সাজানো। হ্যাঁ, এবার হিট করলে কি হবে? ভেপারাইজ হবে। তুমি যদি যথেষ্ট পরিমাণে হিট করো তাহলে এরা বাষ্পীভূত হবে, ভেপার স্টেটে চলে যাবে, ঠিক আছে। এই ভেপার স্টেটে যাওয়ার সময় আমরা যেটা লক্ষ্য করি যে NaCl ক্রিস্টালের গায়ে সোডিয়াম ভেপার এসে জমা হয়। সোডিয়াম ভেপার কোথায় জমা হয়? সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের গায়ে এসে সোডিয়াম ভেপারগুলো জমা হতে থাকে, এবং সেই সোডিয়াম ভেপারের অ্যাট্রাকশনে মূল ক্রিস্টালের মধ্যে থেকে কোনো কোনো অ্যানায়ন তারা বেরিয়ে আসে। সব অ্যানায়ন বেরিয়ে আসে তা না, কোনো কোনো অ্যানায়ন, ধরো সেই Cl- বেরিয়ে গেল। এবার Cl- তো নিউট্রাল সোডিয়ামের সাথে জোড়া বাঁধবে না। Cl- জোড়া বাঁধবে কার সাথে? Na+ আয়নের সাথে। তাহলে যেই Cl- বেরিয়ে গেল, হিট তো করা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালকেও হিট করা হচ্ছে, ফলে সেখান থেকে Cl- সেই হিটের কারণে তার কাইনেটিক এনার্জি বাড়ে, সে বেরিয়ে চলে আসে বাইরে। এবার বেরিয়ে চলে এলে কি হয়? সে আর নিউট্রাল অ্যাটমের সাথে জোড়া বাঁধবে না, সে Na+ এর সাথে জোড়া বাঁধে। তাহলে বাইরের যে সোডিয়াম ভেপারটা সেটা Na+ কনভার্টেড হয়, সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রনটা এসে এই জায়গাটা অকুপাই করে। তাহলে Cl- কার দিকে এগোচ্ছে? সোডিয়ামের দিকে, এবং তার সঙ্গে জোড়া বাঁধার জন্য সোডিয়ামটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ তৈরি করছে, সেই ইলেকট্রনটাই এই ফাঁকা জায়গাটা দখল করে। এখন Cl- বেরিয়ে যাওয়ার ফলে অ্যানায়ন একটা কমে গেল, তাই না? অ্যানায়ন একটা কমে গেল, ফলে
রেশিওটা এক থাকে না, কিন্তু চার্জের কোনো সমস্যা হয় না, কারণ একটা ইলেকট্রন সেই জায়গাটা অকুপাই করে রয়েছে, একটা ইলেকট্রন সেই জায়গাটাকে দখল করে রয়েছে বলে চার্জের ব্যালেন্সটা সমান থাকে। কিন্তু অ্যানায়ন কমে গেল বলে তোমার রেশিওতে গিয়ে গন্ডগোল হয়ে যায়। এখন এই যে ফাঁকা জায়গা যেখানে কিনা একটা ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন পড়ে থাকলো, এই ফাঁকা জায়গাটাকে এফ সেন্টার বলে, কালার সেন্টার। এফ একটা জার্মান কথা থেকে এসছে, এটাকে কালার সেন্টার বলে। কেন এটাকে কালার সেন্টার বলে? কারণ এটা কালার তৈরির জন্য দায়ী। কিভাবে কালার তৈরি করে? কারণ এই ইলেকট্রনটার ওপর তো কোনো শক্তপোক্ত আকর্ষণ নেই, ফলে এটাকে হিট করলে এটা সহজে হায়ার এনার্জি লেভেলে চলে যেতে পারে, এবং সে যখন ফেরত আসে তখন ডিফারেন্ট কালারের সে আলো রেডিয়েট করে, তার থেকে আমরা কালার পেতে পারি। বর্ণকেন্দ্র বলে বাংলায়, ঠিক আছে? এর জন্য সোডিয়াম ক্লোরাইডের, মানে সোডিয়াম ভেপারের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডকে হিট করলে কিছুটা ইয়েলোইশ দেখায় আর কি। তো এইটা হচ্ছে তোমার মেটাল এক্সেস। কেন বলা হচ্ছে? কারণ অ্যানায়ন চলে গেলে ক্যাটায়নটা বেশি থাকছে, সেজন্য মেটাল এক্সেস ডিফেক্ট। এরকম আর একটা উদাহরণ তোমাকে আমি দিচ্ছি, তোমরা প্র্যাকটিক্যাল করো, সিনসিয়ারলি করো কিনা জানি না। তোমাদের যখন বেসিক ক্রিটিক্যাল করানো হয় তখন প্রথমেই একটা ড্রাই টেস্ট টিউব হিটিং থাকে, অন্তত আমাদের তো তাই শেখানো হতো। হ্যাঁ, ড্রাই টেস্ট টিউব হিটিং, সল্ট নেওয়া হলো, ড্রাই টেস্ট টিউবে হিট করা হলো, করে চেঞ্জ হচ্ছে কিনা দেখা যায়। একটা চেঞ্জ আমাদের বলা হতো, যদি ইয়েলো হয় তাহলে জিঙ্ক হবে। বুঝতে পারছো কথাটা? ইয়েলো হলে কি হবে? জিঙ্ক হবে। আমি জিনিসটা কেন হয় সেটাকে ব্যাখ্যা করছি, তার মধ্যে দিয়ে আমি আর একটা মেটাল এক্সেস ডিফেক্টের কথা বলছি। জিঙ্ক অক্সাইড কঠিন পদার্থ, হিট করলে কি হয়? ভেঙে যায়, জিঙ্ক আয়নে পরিণত হয় এবং অক্সিজেন গ্যাস বেরিয়ে যায়। বুঝতে পারছো কথা? তাহলে ক্রিস্টাল থেকে নেগেটিভ অ্যানায়নিক পার্টটা কে ছিল? অক্সিজেন। সে গ্যাস হিসাবে বেরিয়ে গেল, গ্যাস হয়ে সে বেরিয়ে গেল, নিউট্রাল হয়ে বেরিয়ে গেল, জিঙ্কটা থেকে গেল। এবার এই জিঙ্কটা কিভাবে থাকে? দেখো, ধরো কেলাস পরপর সাজানো আছে, একটু ভালো আঁকতে পারলে তোমাদের অনেক বুঝতে সুবিধা হতো। আমার একটা প্রধান দুর্বলতা, ভালো আঁকতে পারি না আমি আর কি। এবার জিঙ্ক আয়নগুলো, এই এম প্লাস মানে ধরে নাও জিঙ্ক আয়নের কথা, এ মাইনাস মানে অক্সিজেন, এই প্যাটার্নে ধরো সাজানো আছে। এবার হিট করেছো কিছুটা জিঙ্ক অক্সাইড ভেঙে গেছে, অক্সিজেন বেরিয়ে গেছে, এই যে এক্সেস জিঙ্ক আয়ন হয়ে গেছে, যার কোনো অ্যানায়ন নেই, সে এসে এবার এই ইন্টারস্টিশিয়াল পজিশন গুলো তাকে অকুপাই করে নিচ্ছে। সে কোথায় অকুপাই করছে? সে এসে ইন্টারস্টিশিয়াল পজিশন গুলোতে ঢুকে পড়ছে। এটা তুমি কিছুটা ফ্রেঞ্চেলের সাথে সাদৃশ্য খুঁজে পাবে, ঠিক আছে? আর এই যে ফ্রি ইলেকট্রন গুলো, তারাও ওরকম কোনো না কোনো স্পেস এর মধ্যে ঢুকে পড়ছে। এর ফলে চার্জের ব্যালেন্সে অসুবিধা হচ্ছে না। নন স্টয়কিওমেট্রিক ডিফেক্টে চার্জের কোনো ব্যালেন্সের সমস্যা হয় না, রেশিওটা পাল্টিয়ে যায়। তো এখানেও এই যে জিঙ্ক চলে আসছে তোমার মাঝখানে, ইলেকট্রন চলে আসছে চার্জ ব্যালেন্স করতে। ইলেকট্রন কোথায় থেকে এলো? অক্সিজেন থেকে এলো। অক্সিজেনের এক্সেস ইলেকট্রন ছিল, সেগুলো ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে মলিকুল তৈরি করেছে, সেখান থেকে ইলেকট্রনগুলো এসছে, এরা ইন্টারস্টিশিয়াল পজিশনগুলোকে অকুপাই করে রাখে। বোঝা যাচ্ছে কথাটা? তার ফলে চার্জের ব্যালেন্স ঠিক থাকে। তো এটা কোশ্চেন, এগুলোকে কোশ্চেন করে এফ সেন্টার কি? এফ সেন্টার বলতে কি বোঝো? জিঙ্ক অক্সাইডকে হিট করলে হোয়াই ইট ইজ appear as yellow when you heated zinc oxide, এই ধরনের প্রশ্ন আসে। এবার আসি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টের কথা। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট বলতে আমরা সাধারণত কি বুঝতে পারি? মেটাল ডেফিসিয়েন্সি মানে মেটাল পালিয়ে গেছে আর কি।
ওই যে কোনো একটা জায়গা থেকে একটা মেটাল ছুটে গেছে, চলে গেছে বেরিয়ে কোনো কারণে, মেটাল ডেফিসিয়েন্ট হয়ে গেছে, রেশিও পাল্টে গেছে, চার্জও ঠিক থাকবে না। এবার চার্জটাকে ঠিক রাখার জন্য করে কি, যে আর একটা ওই জাতীয় আয়ন সে আবার একটা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে ডাবল প্লাস হয়ে গেল, দিয়ে চার্জটা ঠিক রাখে। তো এই ধরনের ডিফেক্ট কারা দেখায়? এই ধরনের ডিফেক্ট প্রধানত তারাই দেখায় যারা একাধিক যোজ্যতা প্রদর্শন করে, আয়রন, কোবাল্ট, যারা তোমার হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, যারা প্রয়োজন মতো ইলেকট্রন ছেড়ে দিতে পারে। আর যেমন +2 স্টেট ছিল, আর একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে +3 স্টেটে চলে গেল, দিয়ে চার্জ ব্যালেন্সটা রক্ষা করল। কিন্তু যেহেতু একটা আয়রন পালিয়ে গেল, সেহেতু ক্যাটায়ন অ্যানায়নের রেশিওটা সমান থাকলো না। আর রেশিওটা যদি সমান না থাকে, তাহলে সেক্ষেত্রে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দেখা যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি নন স্টয়চিওমেট্রিক মেটাল এক্সেস ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট মিলিয়ে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আরেকটা হচ্ছে ইমপিউরিটি যোগ করে ডিফেক্ট তৈরি করা হয়। ইমপিউরিটি যোগ করে কি করে ডিফেক্ট তৈরি করা হয় দেখো, বা ডিফেক্ট হয়ে যায় ইমপিউরিটি প্রেজেন্সে। ধরো একটা NaCl ক্রিস্টাল, ঠিক আছে, 100টা Na+, এটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। একশোটা Na+ আয়ন আছে আর 100টা Cl- আয়ন আছে, ঠিক আছে। এইবার তুমি বাইরে থেকে, ঠিকই আছে, ক্যাটায়ন অ্যানায়ন রেশিও সমান একই আছে, চার্জ ব্যালেন্স আছে, বাইরে থেকে MgCl2 ঢুকিয়ে দিলে, কটা MgCl2 ঢুকিয়ে দিলে? 25টা MgCl2 ঢুকালে, এবার MgCl2 দিয়ে কি আছে, Mg2+ আর Cl-। Cl- তো জায়গা পাবে না কেলাসের মধ্যে, সেগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু Mg2+ গুলো করে কি, অনেক ক্ষেত্রে Na+ কে রিপ্লেস করে দেয়। এবার 25টা Mg2+ আছে মানে 50টা Na+ রিপ্লেসড হয়ে যাবে, কারণ চার্জ ব্যালেন্স থাকবে। তো এইভাবে যে NaCl এর মধ্যে একটা মোনোভ্যালেন্ট ছিল, তো সোডিয়াম ইউনিভ্যালেন্ট মোনোপজিটিভ আয়ন তৈরি করত, তাকে আমি একটা বাইভ্যালেন্ট মেটাল পজিটিভ ম্যাগনেসিয়াম দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে। এই ঘটনাটাকে তোমার আমরা বলি ডোপিং, ইমপিউরিটি দিলাম, ইমপিউরিটি মিশিয়ে দিলাম, দিয়ে ক্রিস্টালের মধ্যে Na+ Mg2+ এর একটা মিক্সচার তৈরি করলাম। চার্জ ব্যালেন্স হলো ঠিকই, কিন্তু ডোপিংয়ের ফলে একটা ইমপিউরিটি তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে মোটের ওপর আমাদের সলিড স্টেটে যে ডিফেক্ট, এই ডিফেক্ট থেকে কিন্তু সলিড স্টেটে কোশ্চেন আসে, অনেক জায়গাতে কোশ্চেন। আমি বারবার পড়ার সময় খেয়াল করবে, আমি যেখান থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলো মেনশন করবো, সেগুলো তো কিন্তু তোমরা খুব মাইনিউটলি ফলো করবে। তাহলেও মূল সলিড স্টেটে যদি ছবি টবি আমার মতো আঁকতে না পারো, তবুও তুমি কাজটা করে বেরিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা সলিডের আরও কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে, আরও ধর্ম কিছু নিয়ে আমরা আলোচনা করব, কেন সেই ক্যারেক্টারিস্টিকগুলো দেখানো যায়, তাদের বন্ডিং বা স্ট্রাকচারে কী এমন বিশেষত্ব আছে, সেইটা আলোচনা করব। আজ এই পর্যন্ত।